হ্যাঁ রে মধু, আমরা প্রতিদিনই তো নতুন নতুন জায়গাতে যাচ্ছি, কিন্তু কই আমাদের শাড়ি কিন্তু তেমন বিক্রি হচ্ছে না রে। হ্যাঁ ওইটাই তো, আসলে এখন ওই অনলাইন না কি সব চালু হয়েছে, তাতে সবাই কিনে নিচ্ছে। আমাদের হাতে তৈরি শাড়ি কেউ কিনতে চায় না। ওই মেশিনে তৈরি আর আমাদের হাতে তৈরি ফুলিয়া শাড়ি কখনোই একরকম নয়। যারা শাড়ি চেনে তারা ঠিক আমাদের থেকেই কেনে। কিন্তু এখন আর তেমন লোক কয়টাই বা আছে? শেষ 3 দিনে একটাও শাড়ি বিক্রি হয়নি। হাস তো মোহনপুরে যাচ্ছি, দেখি কেমন বিক্রি হয়। বাড়িতে চাল ডাল সব শেষ। বউ তো বলেইছে আজকে চাল ডাল না নিয়ে গেলে সবাইরে না খেয়ে থাকতে হবে। আমিও তো মোহনপুরে পরে স্টেশন শীতালপুরে যাচ্ছি, দেখি কি হয়। আমারও তো তোর মতো একই অবস্থা, তবে ওই যে উপরে ঈশ্বর আছেন, উনি পেট দিয়েছেন, উনি ঠিক বন্দোবস্ত করবেন। তুই কখনো আশা ছাড়িস না জগাই, এইটা তোর ভীষণ ভালো গুণ। ওই কথাটা ভুলে গেলি? আশায় বাসে সাশা। দুজনের এসব কথার মধ্যেই ট্রেন মোহনপুর স্টেশনে এসে থামে। মোহনপুর এসে গেছে, আমি নামলাম তাহলে। হ্যাঁ আয়, বিকেল 5টার দিকে আমি মোহনপুর স্টেশনে চলে আসব, তারপর একসাথে বাড়ি ফিরব। হ্যাঁ, তুইও সাবধানে যাস। জগাই ট্রেন থেকে নেমে পড়ে। মধুকে নিয়ে ট্রেন স্টেশন ছেড়ে এগিয়ে যায় তার গন্তব্যের দিকে। থলিতে ভরা শাড়ি নিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আসে জগাই। এটাই ও এবং ওর মতো যারা ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করে তাদের প্রতিদিনকার নিয়ম, নতুন নতুন জায়গাতে গিয়ে শাড়ি বিক্রি করা। ওর ভীষণ ইচ্ছে একটা শাড়ির দোকান খুলবে, কিন্তু তার জন্য বড় অর্ডার দরকার। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, বেশ খিদে পেয়েছে। পকেটে অল্প কিছু টাকা আছে, ওই সামনের দোকানটা থেকে একটু কিছু খেয়ে নি। আর এখানে কোথায় গেলে পরে কাপড় বিক্রি হইতে পারে সেইটাও যদি জেনে নেওয়া যায়। জগাই এগিয়ে যায় দোকানের দিকে। দোকানদার কচুরি বানাচ্ছে। দোকানে লোকজন তেমন নেই, বেলা বাড়লে হয়তো লোকজন হবে। দাদা, 1 প্লেট কচুরি দেন না। হ্যাঁ দিচ্ছি, দাও। আচ্ছা দাদা, এইখানে ফুলিয়া শাড়ি কেমন বিক্রি আছে? দোকানদারটি জগাইকে কেমন এক কৌতুকের নজরে দেখে বলে, ও, তা তুমি শাড়ি বিক্রি করতে এসেছো? এইখানে ওসব ফুলিয়া টুলিয়া শাড়ি চলে না ভাই, ফিরে যাও। দোকানদারটি কথা শুনি জগাইয়ের আশাতে ভরা মনটা মুহূর্তেই ভেঙে যায়। তাও যতটা সম্ভব নিজেকে সামলানোর চেষ্টা করে সে। ঠিক আছে, এসে যখন পড়েছি চেষ্টা করে দেখি যদি কিছু হয়। চেষ্টা করেও কিছু হবে বলে মনে হয় না, তাও দেখবে যখন বলছো, দেখো। জগাই বুঝতে পারে এখানে যত বেশি সময় থাকবে ওর মনোবল ততই নষ্ট হবে। আচ্ছা, গ্রামের পথটা কোন দিকে বলতে পারো? ওই যে রাস্তাটা চলে গেছে দেখছো, ওই দিক দিয়ে খানিকক্ষণ হাঁটলেই মোহনপুর গ্রাম শুরু হবে। আচ্ছা দাদা, ধন্যবাদ। বাড়িতে ফেরার পথে আমাকে জানিয়ে যেতে ভুলো না, জানো কটা শাড়ি বিক্রি হলো। জগাই এগিয়ে চলল গ্রামের পথে।
শাড়ি লাগবে শাড়ি, ফুলিয়ার সুন্দর সুন্দর শাড়ি, শাড়ি লাগবে শাড়ি। দু একজন দেখেছিল বটে, সুন্দর শাড়ি। কিন্তু কেউ কিনল না। সকাল পেরিয়ে দুপুর, তারপর বিকেল অবধি হলো, সন্ধ্যাও নেমে এলো, কিন্তু শাড়ি বিক্রির সংখ্যা রইল সেই শূন্য। সারাদিন এদিকে ওদিকে হন্যে হয়ে হেঁটে জগাইয়ের শরীর ভীষণ ক্লান্ত। বেদি বানানো একটা বটগাছের নিচে বসে সে নিজের মনেই বলতে লাগলো, হায় রে আমার পোড়া কপাল, সারা দিনে একটাও শাড়ি বিক্রি হইল না। আজ কি মুখ নিয়ে বাড়িতে ফিরবো? বউ মেয়ে তো আমার অপেক্ষাতেই বসে আছে যে বাবা টাকা আর খাবার নিয়ে আসবে, কিন্তু আমি এমনই অপদার্থ বাবা। জগাই নিজে নিজে এইসব কথা বলছে, ঠিক এমন সময় হঠাৎ সামনে থেকে কেউ একজন বলে ওঠে, নদীর ওপারে জমিদার বাড়িতে গিয়ে খবর নিতে পারো। জগাই হঠাৎ আওয়াজটা শুনে চমকে ওঠে। দেখে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি বয়স্ক মানুষ, পরনে দামি ধুতি পাঞ্জাবি আর হাতে লাঠি। ইনি যে গ্রামের কোনো সাধারণ মানুষ নয় তা বুঝতে অসুবিধা হয় না জগাইয়ের। নদীর ওপারে জমিদার বাড়িতে? ওখানে জমিদারের মেয়ের সামনেই বিয়ে আছে, একবার যাও, উপকার হতে পারে। তাই নাকি? কিন্তু কিন্তু কি, থেমে গেলে কেন? এত আধুনিক শাড়ি থাকতে আমার হাতে তৈরি শাড়ি কি নেবে? হাতে তৈরি শাড়ির ভিতরে একটা আলাদা ভালোবাসা আছে। বাহ, আপনি এই জিনিসটি মানেন দেখে খুব ভালো লাগলো। তবে আপনি কে? আমি আমি তোমার শুভাকাঙ্ক্ষী, এইটাই ভাবো না? অসংখ্য ধন্যবাদ আপনারে। ঠিকানাটা বলতে পারবেন? ওই যে রাস্তাটা চলে গেছে দেখছো, ওই পথে কিছুটা হাঁটলেই নদী পড়বে একটা, নদীর কাছেই শ্মশান, ওটা পেরোলেই জমিদার বাড়ি। কিন্তু ওখানে যাওয়ার আগে যে আমাকে একবার স্টেশনে যেতে হবে। কেন? আমি আমার বন্ধুরে বলে রেখেছিলাম আমি সন্ধ্যার মধ্যে স্টেশনে যাব। এখন আমারে না দেখলে অপেক্ষা আর চিন্তা দুইটাই করবে, আর ওকেও সঙ্গে করে ওখানে নিয়ে যাব। এখন আবার স্টেশনে গিয়ে সেখান থেকে ফিরে নদী পার হয়ে জমিদার বাড়ি পৌঁছাতে তো অনেকটা দেরি হয়ে যাবে। আর একবার আকাশের দিকে খেয়াল করেছো? আকাশ কেমন মেঘলা করেছে। জগাই আকাশের দিকে তাকিয়ে দেখে সত্যি আকাশের বুকে কালো মেঘ জমেছে। তবুও সে স্টেশনে যাবে বলেই স্থির করল। অচেনা লোকটি কিছু সময় একভাবে জগাইয়ের দিকে চেয়ে বলে, তুমি সত্যিই খুব ভালো মানুষ। তোমার বাবা মায়ের আশীর্বাদে তুমি কোনো দিন বিপদে পড়বে না। জগাই এগিয়ে চলল স্টেশনের দিকে। সেখানে গিয়ে দেখে মধু স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। এই তো জগাই, কেমন বিক্রি হলো শাড়ি? আমার তো আজকে খুব ভালো বিক্রি হলো। আমার একটাও বিক্রি হয়নি রে, তবে একটা শেষ আশা আছে। শেষ আশা মানে? জগাই এরপর তাকে অচেনা লোকটির কথা বলে। মধু সব শুনে বলল, দূর, কোথাকার অচেনা কোন লোক, ওর কথা বিশ্বাস করে নিলি? মানুষটা এমন ভাবেই বলল, কেন জানি না কথাটা ফেলতেই পারলাম না। একবার গিয়ে দেখি না, যদি এখানেও কিছু না হয় সেই খালি হাতেই না হয় ফিরবো। তুইও চল না বন্ধু আমার সাথে। না রে, আমি এখন আর তোর সাথে যেতে পারবো না। আমার আজকে ভালো বিক্রি হয়েছে, তাই টাকাও আছে।
চাল ডাল সবজি আর ভাবছি মাছও কিনে নিয়ে যাব। তুই যেতে চাইলে যা। জগাইয়ের বন্ধুর কথাগুলি শুনে বেশ অবাক লাগল। এই কি তার বন্ধু মধু? যেই না টাকা পেল তখন নিজের চিন্তা করল, বন্ধু ও তার পরিবারের বাকিরা কি খাবে সেটা একবারও চিন্তা করল না। ওই যে ট্রেন আসছে, যাবি না তো তলে তুই? না বন্ধু, তুই বাড়িতে যা, আমি আরেকবার চেষ্টা করে দেখি। যা তাহলে। এই বলে মধু ট্রেনে উঠে পড়ে। কি বন্ধু দাঁড়ালো না তো? জগাই দেখে সেই ধুতি পাঞ্জাবি পরা মানুষটি। সত্যিই অবাক হলো জগাই, এই মানুষটি হঠাৎ এখানে আসলো কি করে? নিশ্চয়ই জগাইয়ের সাথে সাথেই ছিল। আর সময় নষ্ট না করে জমিদার বাড়িতে যাও, আর এই টাকাটা রাখো। জগাইয়ের বন্ধুর কথা নিয়ে একটাও শব্দ না বলে, টাকা? নৌকা পার হতে টাকা লাগবে তো, আর তুমি তো বললে আজকে তোমার একটাও শাড়ি বিক্রি হয়নি। কিন্তু আপনি আমায় এতগুলো টাকা কেন? জগাইকে টাকাটা দিয়ে লোকটি যেন নিমেষে হাওয়াতে মিলিয়ে গেল। নৌকার ঘাটে গিয়ে জগাই দেখে মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ও দাদা, আমারে মোহনপুরের ঘাটে একটু ছেড়ে দিবেন? এখন তো বেশ রাত হয়ে গেছে, ওই পারে কি জমিদার বাড়িতে যাবেন? হ্যাঁ দাদা, ওইখানেই যাব। ঠিক সময় এসেছেন, আর 5 মিনিট পরে এলেই আর ওই পারে যাওয়া হতো না। জগাই আরো একবার মনে মনে সেই সাহায্যকারী মানুষটিকে ধন্যবাদ জানায়। মাঝি নৌকা চালানো শুরু করে। ওই জমিদার বাড়িতে সামনে বিয়ে আছে, তাই না? হ্যাঁ, কলদ্বীপ পরেই বিয়ে। বিশাল আয়োজন হচ্ছে, পুরো গ্রাম নিমন্ত্রিত। তো আপনি বুঝি ওই বিয়ের জন্য কোনো কাজে যাচ্ছেন? জগাই যে শাড়ি নিয়ে যাচ্ছে সেটা বলে। হ্যাঁ যান, অবশ্যই যান, কাজ হতে পারে। এই লেন, মোহনপুর ঘাট চলে এসেছে। ওই শ্মশান পেরোলেই জমিদার বাড়ি পৌঁছে যাবেন। তবে একটা কথা। জগাই মাঝির টাকা মিটিয়ে জিজ্ঞাসা করে, কি গো? ওই শ্মশানটা খুব একটা ভালো নয়। কোথাও না দাঁড়িয়ে যত তাড়াতাড়ি পারেন শ্মশান পেরিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। জগাই যেই না শ্মশানের মাঝামাঝি জায়গাতে উপস্থিত হয়েছে, ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। ওফ, এমনি সময় বৃষ্টিটা শুরু হইল। শাড়িগুলা যদি বৃষ্টিতে ভেজে তাহলে বিপদ হয়ে যাবে। জগাই দেখে কিছু দূরে টিনের চাল দেওয়া একটা ছোট বসার জায়গা। মনে হয় শ্মশান যাত্রীরা এসে যাতে কিছু সময় বিশ্রাম নিতে পারে তার জন্য। জগাই চটপট গিয়ে ঢুকে পড়ল সেখানে। বৃষ্টির সাথেই বেশ হাওয়া দেওয়াতে ক্লান্ত জগাইয়ের চোখে ঘুম নেমে এলো। কিছু সময় পর হঠাৎ ঠান্ডা নিঃশ্বাস আর ভীষণ ঠান্ডা হাত ওর ঘাড়ের উপর এসে পড়ে। কে
কে ওখানে? এই বলে পিছনে ঘুরে দেখে অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে, মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু হাতটার দিকে চোখ পড়তে কেঁপে ওঠে। এ যে একটা কঙ্কালের হাত। ঠিক সেই সময় বিদ্যুৎ চমকে ওঠে, আর দেখে একটা ভয়ঙ্কর কালো চেহারা জগাইকে দেখে হাসছে। জগাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটতে শুরু করে। ওই তো আর একটুখানি গেলে শ্মশান শেষ, থামলে চলবে না। আরো কিছুটা দৌড়ে একদম শ্মশানের বাইরে গিয়ে থামে। ওফ, কি বাসা ভাসলাম, কিন্তু আমার শাড়ির থলে? এই নাও তোমার থলে। জগাই এবার সত্যিই অবাক হয়। সে ঠিক যখনই বিপদে পড়ছে ইনি তখনই আসছেন। ওটা ছিল মোহনপুর গ্রামের লোক নিতাইয়ের আত্মা। আজ থেকে বহু বছর আগে ওই শ্মশানে গলায় দড়ি দিয়ে মারা যায়। ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। ওর আত্মা আজও শ্মশানে আছে, রাতে একা কাউকে পেলেই ভয় দেখায়। আপনি কে বলেন তো? আমি কে সেটা জানতে চাও? ওই দেখো জমিদার বাড়ি, ওখানে যাও, আশা করছি জানতে পারবে। ভালো হোক তোমার, আমি আসি। লোকটি শ্মশানের দিকে চলে যায়। জগাই জমিদার বাড়িতে উপস্থিত হয়ে শাড়ি দেখায়। জমিদার শৈলকুমার শাড়ি দেখে বলে, কি দারুণ শাড়ি! আমরা এমন শাড়ি তো খুঁজছিলাম। তুমি 1 সপ্তাহের মধ্যে এমন 100 শাড়ি দিতে পারবে? এই নাও, অগ্রিম 5,000 টাকা। জগাই যে কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। এত টাকা সে জীবনে এর আগে একসাথে কোনো দিন দেখেনি। হঠাৎ দেওয়ালে তার চোখে পড়ে একটা ছবি। এ তো সেই মানুষটা যে বারবার তাকে সাহায্য করে গেছে। ইনি কে? ইনি আমার পিতামহ গৌরী সেন। খুব দয়ালু একজন মানুষ ছিলেন। ইনি জীবিতকালে কেউ বিপদে পড়লে খালি হাতে তাকে ফেরাতেন না। জগাইয়ের 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। ইনি মৃত্যুর পরেও যে সব সময় মানুষের পাশে আছেন, তার সব থেকে বড় প্রমাণ যে সে নিজে